স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে মেলেনি নিহতদের পরিচয়। এখন জনপদে এই নিয়ে জানাবো বিস্তারিত। প্রশাসনের নির্দেশে ইজতেমা ময়দান খালি করে দিয়েছেন মুসল্লিরা। কড়া নজরদারিতে রয়েছে আশপাশের ৩ কিলোমিটার এলাকা, বসানো হয়েছে তল্লাশি চৌকি। এ নিয়েও রয়েছে এখন জনপদে বিস্তারিত। গুলশানে চেয়ারপারসন অফিসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জুনের মধ্যে নির্বাচন হবে, তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। মাননীয় মহাসচিব, এই টাইমলাইনটা তারা দিয়েছেন, সেটি কি মনে হচ্ছে যে সময় ক্ষেপণ হচ্ছে? যৌক্তিক তো মনে হয়নি, জানো তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি, এটা সেজন্যই তো এটা বলা। তত্ত্বাবধায়ক সরকার তো পুনর্বহাল দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এই বিষয়ে নির্বাচনগুলোকে আপনারা বাতিল চান? তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি বলা যাবে না, যেহেতু পঞ্চদশ সংসদের মাধ্যমে সরকার সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফাইনাল। গুলশানের চেয়ারপারসন অফিসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, হাজীপাড়া গ্যারেজ এলাকায় পেকুয়াগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনের নির্দেশে ইজতেমা ময়দান খালি করে দিয়েছেন মুসল্লির। আশপাশের ৩ কিলোমিটার এলাকায় এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আজ ইজতেমা ময়দানের আশপাশের এলাকার কি অবস্থা দেখছেন? এছাড়াও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি মুক্তি, যেহেতু ইজতেমা ময়দান এবং এর আশপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল। এর পাশাপাশি বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করতে, পাশাপাশি র্যাব, পুলিশের অসংখ্য সদস্য ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকাগুলোতে কিন্তু মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ইজতেমা ময়দানের ভেতরের চিত্র যদি জানাই, যেহেতু প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছিল যে ইজতেমা ময়দানে কোনো পক্ষই যেন না থাকে, অর্থাৎ মুসল্লিরা যেন ইজতেমা ময়দান ছেড়ে দেন। সেক্ষেত্রে কিন্তু গতকালকে থেকেই ইজতেমা ময়দানের যারা অবস্থান করছিলেন, বিশেষ করে মাওলানা সাদপন্থী অনুসারীরা,
তারা এই ইজতেমা ময়দান ছেড়ে চলে গেছেন এবং তারা প্রথমে পার্শ্ববর্তী যে কামারপাড়া মার্কাজ সেখানে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে তারা মাসোয়ারার ভিত্তিতে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। এখন এই মুহূর্তে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা পুরোটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি এই পথ দিয়ে যারা যাতায়াত করছে তাদেরকে কিন্তু চেকপোস্টে তল্লাশি করা হচ্ছে। কামারপাড়া সড়কের পাশে যেই এলাকাগুলো রয়েছে এই এলাকায় যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই এই এলাকা দিয়ে প্রবেশ করতে পারছেন। তবে বহিরাগত কিংবা এই পথ দিয়ে অন্য কাউকে কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশের ডিসি যিনি রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে যেই ৪ জন নিহত হয়েছেন এই সংঘর্ষে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা হয়েছে কিনা। এখন পর্যন্ত কিন্তু এই নিহতদের পরিবার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নিয়ে থানায় আসেনি কিংবা তারা আইনগত সহায়তা চায়নি। সেক্ষেত্রে তারা বলছেন যখনই কোনো ধরনের পরিবারের পক্ষ থেকে নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে মামলার জন্য তখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ইজতেমা ময়দানের ভেতরে আমরা দেখেছি যে যারা কয়েকজন মুসল্লিকে দেখেছি তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন মূলত তারা যে ইজতেমা ময়দানের ভেতরে যে সকল সামিয়ানা সহ মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো তারা দেখভাল করছেন এবং সেটি প্রশাসনের অনুমতি সাপেক্ষেই তারা ইজতেমা ময়দানের ভিতরে রয়েছেন। তবে সামগ্রিকভাবে বলা যায় যে ইজতেমা ময়দানের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল ২ পক্ষের মধ্যে সেই ঘটনার জেরে কিন্তু এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশ লক্ষণীয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। ১ মাসে প্রায় ১.৫ কোটি টাকা জরিমানা, ৫,০০০ মামলা আর ৭,০০০ গাড়ি জব্দ। তারপরও যানজট সামাল দেওয়া যাচ্ছে না বন্দর নগরী চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরে ২৫% সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রাম নগরীতে আছে কেবলমাত্র ১০%। তার উপর যোগ হয়েছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ফলে দিন দিন যানজটের নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম। শোয়েব রহমানের প্রতিবেদন। ১৬০ বর্গ কিলোমিটারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাহাড়, নদী, সমুদ্র বেষ্টিত এ বন্দরনগরীর সড়কের গঠন আর ব্যস্ততায় অন্য শহরের তুলনায় রয়েছে ভিন্নতা। আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক লরির আধিপত্য চলে এখানকার সড়কে, যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনা মুখোমুখি হয় বাড়তি জটিলতার। চট্টগ্রাম শহরও হাঁটছে ঢাকার পথেই। একসময়কার সবুজে ঘেরা মনোরম শহর এখন যানজটে দুর্বিষহ। শুধু নভেম্বর মাসেই আটক হয়েছে ৭,০০০ অবৈধ যানবাহন। তবে ট্রাফিক পুলিশ বলছে সাম্প্রতিক অবস্থা এতটাই বেগতিক যে আইন প্রয়োগ করেও শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। এ অবস্থায় যানজট নিরসনে নতুন মেয়রের সাথে বৈঠকে বসেন পুলিশ, বাস মালিক, চালক, বিআরটিএ সহ নানা পক্ষ। মালিকরা যেটা করেন যে আমি জানি না, তুই সারাদিন গাড়ি চালাবি, বিকালবেলা সন্ধ্যাবেলায় আমাকে ২,০০০ অথবা ৩,০০০ টাকা দিবি। এই ২,০০০-৩,০০০ টাকার জন্য এই ড্রাইভারগুলো তখন পাগল হয়ে যায়, অশুভ প্রতিযোগিতায় নামে। এরা একটা প্যাসেঞ্জারও মিস করতে চায় না, যার কারণে তারা আড়াআড়ি করে করে গাড়িগুলো রাখে, পিছনে তেল হয়, রাস্তায় যানজট হয়। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরীতে ২৫% সড়ক থাকা প্রয়োজন। সেখানে চট্টগ্রামে আছে মাত্র 10%। নেই পর্যাপ্ত পার্কিংও। এছাড়া সড়কের গোলচত্বর সঠিক নিয়মে তৈরি হয়নি। সংকট নিরসনে কোম্পানি ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর দাবি বিশেষজ্ঞদের। বাস রুট রেশনালাইজেশন বা ফ্র্যাঞ্চাইজি করার মাধ্যমে কিন্তু চাইলে আমরা যানজট অনেকটু কমাতে পারি। পাশাপাশি হচ্ছে যে এখানে রাস্তাঘাট অনেকগুলো অনেক সরু এবং অনেক অনিবন্ধিত যান, ব্যাটারিচালিত রিক্সা আমার চলাচল করছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে মেইন রোডে চলাচল করতে না দিলে দেখা যাবে যে কিছুটা আমরা যানজট নিয়ন্ত্রণ করতে পারবো। এ অবস্থায় নগরীর যানজট নিরসনে প্রধান সড়কে ব্যাটারি রিকশার চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও নগরীর সড়কের পাশের খালি জায়গায় বেসরকারি ব্যবস্থাপনায় পার্কিং চালুর কথা ভাবছে সংস্থাটি। কার পার্কিং, দিনের বেলায় কার পার্কিং থাকবে সেটা আমাদের কর্পোরেশনের জন্য আমরা একটা বোধহয় সেটা কিছু বেনিফিটেড হব। আর রাতের বেলায় তারা ওই জায়গাটাকে একটা ছোট ছোট দোকান হিসাবে, যেগুলো এখন রাস্তায় বসছে, সেগুলোকে মার্কেট হিসাবে তারা ব্যবহার করতে পারছে। এই টাইপের একটা চিন্তা আমাদের মধ্যে আছে। ফ্লাইওভারগুলো আছে সেখানে নিজ জায়গায় যেগুলো বেশ স্পেশাস আছে, সেই জায়গাগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি। অন্য অন্য জায়গায় বেশি স্পেশাস না, সেগুলোতে শুধু পার্কিং হিসাবে সেগুলো হয়তো চিন্তা ভাবনা থাকবে।
অতিরিক্ত যানবাহন আর যানজটে চট্টগ্রাম শহরে গাড়ির গড় গতি নেমেছে মাত্র 5 কিলোমিটারে, যা এক যুগ আগেও ছিল 21 কিলোমিটার। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। প্রায় 2 বছর ধরে নতুন ভবন তৈরির নকশা অনুমোদন দিচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন। এতে আবাসন খাত এবং ব্যক্তি পর্যায়ের ভবন নির্মাতারা পড়েছেন বিপাকে। চরম মন্দাভাব নির্মাণ সামগ্রীর ব্যবসাতেও। আর এ খাতে বিনিয়োগ পিছিয়েছে 2,500 কোটি টাকা। আমিনুল ইসলামের ছবিতে জানাবেন ফিরদৌস সোহাগ। রাজধানীর সাথে সড়ক যোগাযোগ উন্নয়নের পর চাঙা হয় বরিশালের আবাসন খাত। ভবন নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন আবাসন ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের জমির মালিকরা। সব নিয়ম মেনে সিটি কর্পোরেশনে ভবনের নকশা অনুমোদনে নথি জমা দেয় তারা, কিন্তু প্রায় 2 বছর ধরে অজ্ঞাত কারণে নকশা অনুমোদন না দিয়ে কর্পোরেশনের গড়িমসি করার অভিযোগ ভুক্তভোগীদের। আমার নিজ জায়গায় 10তলা ভবনের জন্য কাগজপত্র এবং রাজস্ব আমি জমা দিয়েছি সিটি কর্পোরেশনে। 1.5 বছর যাবৎ এ টেবিলে ওই টেবিলে ঘুরতেছি, আমি প্ল্যানটা এখনো হাতে পাইনি। 1 বছর হয় সিটি কর্পোরেশনের একটা প্ল্যান জমা দেয়, সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে, প্লাস যেখানে যে টাকা জমা দেওয়া সেটাও আমি দিছি, কিন্তু তারা এই 1 মাস পর হবে, 15 দিন পর, এরকম করে আমি প্রতি মাসেই এখানে আসতেছি। 16 মাস হয়ে গেল। আমি আজকে একটু আগেও সিটি কর্পোরেশনে ঢুকলাম, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারতেছে না আমার প্ল্যানটা কবে পাস হবে। বরিশাল সিটি কর্পোরেশন নূতন ভবন নির্মাণের প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে প্রায় 2 বছর যাবৎ গড়িমসি করছে। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং খোকন শ্রীনিবাদ এর আমলে যে প্ল্যানগুলো জমা হয়েছে তার অধিকাংশ প্ল্যানই এখনও অনুমোদন হয় নাই। নগরীর মুসলিম গোরস্থান রোডের এই বাড়িতে জমির পরিমাণ 7.5 শতক। এখানে মালিকানায় রয়েছেন 12 জন। একটি 10তলা ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সিটি কর্পোরেশনে আবেদন জানানো হয়েছে এখন থেকে 20 মাস আগে, কিন্তু সেটি এখনও হাতে পাননি তারা। এরকম ভুক্তভোগী বরিশাল নগরীতে অসংখ্য। এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন ভুক্তভোগীরাই। বিগত এই সময়ে শত শত ভবন নির্মাণে নকশা অনুমোদনে আবেদন জমা পড়ে, তবে অনুমোদন না পাওয়ায় এই খাতে 2,500 কোটি টাকার বিনিয়োগ পিছিয়েছে বলে জানান বরিশাল ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। প্ল্যান যদি যথাসময় সিটি কর্পোরেশন দিত তাহলে প্রায় বরিশালে 2 থেকে 2,500 কোটি টাকা ইনভেস্ট হতো, এবং এই ইনভেস্টের কারণে যারা এই নির্মাণের সাথে জড়িত ব্যবসায়ী সহ শ্রমিক সকলেই উপকৃত হতো। একই সাথে রড, সিমেন্ট, বালুকাঠ, টাইলস, রং, বিদ্যুৎ ও স্যানিটারি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ও নেমেছে ধস। কাজ হারিয়েছে অনেক নির্মাণ শ্রমিকও। রড সিমেন্ট ব্যবসায়ী, প্লাম্বার বা স্যানিটারি ম্যাটেরিয়ালসের ব্যবসায়ী, আমরা আসলে টাইলসের ব্যবসায়ী, রঙের ব্যবসায়ী, আমরা চরম মন্দার মধ্যে দিন অতিবাহিত করছি। আমাদের এই সেক্টরে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু বর্তমানে সেই ইনভেস্টমেন্ট অনুপাতে কোনো রিটার্ন নেই। সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা বলছেন অল্প সময়ের মধ্যেই ভবনের নকশা অনুমোদনে ব্যবস্থা নেওয়া হবে। মিটিং করব, মিটিং করার পরে আর কি পর্যায়ক্রমে আমরা ছেড়ে দেবো, এখানে আটকে রাখবো না। ইমারত নির্মাণ বিধিমালা একটা আছে 1996 অনুযায়ী যদি আমরা প্ল্যানটা হয় তাহলে আর কি একটু সুবিধা হয়, কিন্তু বেশিরভাগ দেখা গেলো আবেদনগুলোই তারাই 1996 সালে যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেই বিধিমালা ভিতরে পড়ে না। আইনি জটিলতা হোক বা অন্য কোনো কারণ হোক, সেটা আমি এত খতিয়ে দেখিনি। খতিয়ে দেখলে বোঝা যাবে যে কেন এতগুলো পেন্ডিং ছিল। এইগুলো আমরা এখন তাৎক্ষণিকভাবে যেটা আইনের ভিতরে, বিধির ভিতরে অনুমোদন দেওয়া সম্ভব হবে সেটা আমরা অনুমোদন দিয়ে দেব। নতুন ভবন নির্মাণে নকশা অনুমোদনের জন্য বরিশাল সিটি কর্পোরেশনে এরই মধ্যে জমা পড়েছে 900-র বেশি আবেদন, যা অনুমোদন দেয়া হলে সিটি কর্পোরেশনের আয় হতো কমপক্ষে 10 কোটি টাকা। ফিরদৌস সোহাগ, এখন বরিশাল। চাঁদপুরের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সের উপর ভিত্তি করে শহরের উঁচু উঁচু ভবন নির্মাণের পাশাপাশি জেলার গ্রামগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিদেশে বেশি করে দক্ষ শ্রমিক পাঠানো গেলে বাড়বে রেমিটেন্সের পরিমাণ। তালহা জুবাইরের প্রতিবেদন। প্রবাসী অধ্যুষিত জেলা চাঁদপুর। প্রায় 30 লাখ জনসংখ্যার এই জেলায় প্রতি 6 জনের একজন প্রবাসী। তাদের পাঠানো রেমিটেন্সে ভর করে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের অর্থনীতির চাকা।
চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসীর বাড়ি ফরিদগঞ্জে। এখানকার প্রায় প্রতিটি বাড়ির অন্তত একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শহরের পাশাপাশি গ্রামেও গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ভবন। বিনিয়োগ হচ্ছে খামার, কৃষিসহ বিভিন্ন খাতে। তাই প্রবাসীদের সুবিধা বাড়াতে সরকারকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের স্বজনরা। অন্য দেশের লোকরা যে পরিমাণ সুবিধা প্রবাসে পায়, বাংলাদেশিরা কেন যে পায় না সেটা আমরা বুঝি না। এ ব্যাপারে আসলে আমাদের সরকারকে একটু দেখা উচিত। বিদেশে তো মানুষ যায়, একটা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন রেখে প্রবাসে সব পূজা করি, তো বিদেশে যায় 10 টাকা জায়গা কমবে 5 টাকা আর একটু বাড়ান যায়। বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগের ফলে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে হাজারো মানুষের। এতে বেকারত্ব হ্রাস পাচ্ছে সমাজে। এদেরকে দিয়ে এদের কাজকাম করে এটা আমাদের তো ফ্যামিলি চলে, সংসার চলে, এটা তো আমাদের তো একটা উন্নতি হইতে আছে। খামার করার পরে এখন আমরা কয়েকজন লোক খাড়ার পরে মোটামুটি এদের খামার চলতে আমাদের ফ্যামিলিটা চলতেছে। চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দেয়া তথ্য মতে বিশ্বের প্রায় 57টি দেশে এখানকার প্রায় 5 লাখ প্রবাসী বসবাস করেন। বছরে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো হলে আরও অনেক বেশি রেমিটেন্স আয় করা সম্ভব বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। তাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। আমাদের যতগুলো দেশের উন্নয়ন, সকল উন্নয়নে এই প্রবাসীদের রেমিটেন্স কাজ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রভাবটা সবচেয়ে বেশি, কেননা গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষই এখন বিদেশমুখী। তো বিদেশমুখী হওয়ার কারণে তাদের যে ইনকামটার সুফলটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশে সবাই পাচ্ছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদপুরের প্রায় 5 লাখ মানুষ প্রবাসী জীবন কাটাচ্ছেন। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। যশোরের বেনাপোল স্থলবন্দরে চোরাচালান ঠেকাতে ও যাত্রী পারাপার নিরাপদ করতে বসানো 4টি স্ক্যানিং মেশিনের 3টি অচল হয়ে পড়ে আছে। ফলে বন্দর দিয়ে ভারতে যাওয়া আসা করা যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী স্ক্যান করা সম্ভব হচ্ছে না। দায়িত্বে থাকা ব্যক্তি ব্যাগ খুলে মালামাল নামিয়ে চেকিং করছেন। এতে বিব্রত হচ্ছেন যাত্রীরা। রিপন হোসেনের তথ্যে ও এনামুল হকের ছবিতে বিস্তারিত। স্থলপথে আমদানি পণ্য 70% আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে। প্রতিদিন ভারত থেকে আমদানি হয় প্রায় 7 থেকে 8 হাজার টন পণ্য, আর চেকপোস্ট দিয়ে যাতায়াত করে 5,000-এরও বেশি মানুষ। 2020 সালের 5 কোটি টাকা ব্যয়ে এই বন্দরে স্থাপন করা হয় কন্টেইনার মোবাইল স্ক্যানিং মেশিন। চালুর কিছুদিন পর অচল হয়ে পড়ে সেটি। এছাড়া বেনাপোল চেকপোস্ট ও রেল স্টেশন, আন্তর্জাতিক ইমিগ্রেশন, কাস্টমস রুটে চোরাচালান রোধে আরও 3টি স্ক্যানিং মেশিন বসানো হয়, যার 2টি অচল হয়ে পড়ে আছে 5 মাস ধরে। ফলে বন্দর দিয়ে ভারতে যাওয়া আসা করা যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী স্ক্যান করা সম্ভব হচ্ছে না। দায়িত্বে থাকা ব্যক্তি ব্যাগ খুলে মালামাল নামিয়ে চেকিং করছেন, ফলে বিব্রত হচ্ছেন যাত্রীরা। স্ক্যানার মেশিন হলে ভালো হতো, ব্যাগটা চেক করলে, হাতে চেক করলে মালটালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যদি স্ক্যানিং ভালো থাকতো তাহলে আমরা সহজভাবে চলে যেতে পারতাম। কাস্টমসের যে স্ক্যানারটা আছে আমাদের এখানে বিকল হয়ে আছে, স্ক্যানারের কারণেও অনেক পণ্য চালান কিউ লাইনে থাকছে, যার জন্য দেরি হচ্ছে আমাদের দেশে প্রবেশ করতে। তাড়াতাড়ি শিপমেন্ট হতো আর কি, প্লাস এক্সামিনের সুবিধা হতো, অ্যাসেসমেন্টের সুবিধা হতো, মালটা তাড়াতাড়ি ক্লিয়ারেন্স হতো আর কি। আমদানিকৃত পণ্যের মধ্যে অনেক সময় মাদক অস্ত্র বা আরও অনেক কিছু থাকতে পারে, যেগুলো স্ক্যানিং মেশিনে ফাইন্ড আউট করা সম্ভব। স্ক্যানিং মেশিন নষ্ট থাকায় যাত্রী ভোগান্তির পাশাপাশি বেড়েছে চোরাচালানো। আমদানিতেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ার গাড়িগুলো ফ্রিভাবে যাচ্ছে, দেখেন কোনো চেকিং নাই, ফ্রিভাবে যাচ্ছে। কিন্তু আমাদের গাড়িগুলো একটা গাড়ি ঢুকে দিয়ে ইন্ডিয়াতে যাতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগে। এখানে শত গাড়ি আছে, 15 মিনিট সময় লাগে। 15 মিনিট করে হিসাব করেন, একটা 3-4 করে ঘন্টা লাগে। আমাদের গাড়িগুলো বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ায় যায়, আমাদের বাংলাদেশে কোনো চেকিং নেই। চেকিং হলে একবার ইন্ডিয়ার ভিতরে যাওয়ার পরে, বাংলাদেশের বর্ডার চেকিং করার পরে আবার ইন্ডিয়ার বর্ডার চেকিং করে। চেকিং করার পরে ওইখানে মাল নামায় যদি টাইম টেবল থাকে তাহলে মাল নামিয়ে যায়, টাইম টেবল না থাকলে আর এর মধ্যে কোনো নামার কোনো অপশন নেই। এটা দীর্ঘদিন ধরে অচল। এই অবস্থায় যারা বা আমদানিকারক তাদের সে মালগুলো ঠিক মতন স্ক্যানিং হচ্ছে না, তার জন্য তারা হয়রানি হচ্ছে। এদিকে নিরাপত্তা ঝুঁকির কথা স্বীকার করে বন্দর কর্তৃপক্ষ বলছে দেশের জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে এসব মেশিন চালু করতে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বন্দরের যে কাস্টমসের যে স্ক্যানারটি রয়েছে সেটিও দীর্ঘদিন যাবৎ একইভাবে নষ্ট অবস্থায় পড়ে আছে। স্ক্যানারগুলি সচল করা জরুরি দরকার, কারণ এই স্ক্যানার দিয়ে পণ্য স্ক্যানিংয়ের সাথে দেশের জাতীয় নিরাপত্তাও জড়িত। আমাদের ব্যাগেজ কন্টেনার স্ক্যানিং মেশিন একটা রয়েছে, তো এটা
বেশ কিছুদিন যাবতই এটা মেরামত বা সংস্কার কার্যের জন্য আমরা ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে পত্র প্রেরণ করেছি। তো আমরা আশা করছি সেখান থেকে একটা সিদ্ধান্ত আসলে খুব দ্রুতই আমরা এই মেশিনটা সচল করতে সক্ষম হব। এদিকে স্ক্যানিং মেশিন নষ্ট থাকার সুযোগে গেল 4 মাসে বেনাপোল বন্দর পেরিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পেট্রাপোল বন্দরে স্বর্ণ ও বিভিন্ন চোরাই পণ্যসহ আটক হন 25 পাচারকারী। এখন বেনাপোল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে বেড়েছে ধানের দাম। লোকসানের অজুহাতে খাদ্য গুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এতে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ নিয়ে আরও জানাতে আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়ের ধানের দাম কবে নাগাদ কমতে পারে এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, সরকার এই আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৭,০০০ টনেরও বেশি সিদ্ধ চাল সংগ্রহের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এখন যে সমস্যা যেটি হচ্ছে যে মূলত এই আশুগঞ্জের যে ধানের মোকাম আছে এখান থেকে ধান কিনে কিন্তু মূলত এই যারা আসলে চাল মালিক আছেন তারা কিন্তু খাদ্য গুদামে চাল তৈরি করে চাল সেটি কিন্তু সরবরাহ করে থাকেন। মূলত আজকে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি আশুগঞ্জ মোকামে ধানের সরবরাহ কিন্তু কিছুটা কম রয়েছে এবং এর ফলে আসলে এই সংকটের কারণে ধানের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। মূলত আসলে চালকো মালিকরা যে ধানটি এখান থেকে কিনেন মোটা ধান সেটি আজকে এখানে এই ভেজা যে ধানটি আছে নতুন মোটা ধান ভেজাটি সেটি বিক্রি হচ্ছে ১১০০ টাকা মন। এছাড়া যেই পুরাতন যে শুকনো ধান আছে সেটি বিক্রি হচ্ছে প্রায় ১৩০০ টাকা মন। অর্থাৎ এই দামে আসলে ধান কিনে চাল তৈরি করতে গিয়ে কিন্তু চালকল মালিকরা বেশ লোকসানে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছি আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ইমরানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে এই যে আসলে এখন সরকার আসলে যেই দর দিয়েছেন ৪৭ টাকা কেজি দর দিয়েছেন আতপ চাল এবং এই সিদ্ধ চাল, এই দর আসলে চাল তৈরি করতে গিয়ে কিন্তু তাদের বেশ খরচ বেশি পড়ছে বলে তারা আমাদেরকে জেনেছে এবং এতে করে তাদের অন্তত কেজিতে ২ টাকা করে লোকসান হচ্ছে এবং সেই জন্য আসলে তারা এখন কিছুটা কম চাল দিচ্ছেন গুদামে। তারা বলছেন যে আসলে এই আশুগঞ্জ মোকামে যদি ধানের দাম যদি কিছুটা কমে সেক্ষেত্রে তারা আবার পুরোদমে কিন্তু তারা চাল সরবরাহ করতে পারবেন। মুক্তি, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুর সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তাদের যে আসলে যে লক্ষ্যমাত্রা ছিল ২৭,০০০ টন, এর মধ্যে কিন্তু তারা মাত্র ২৪,০০০ টন চাল সংগ্রহের জন্য তারা চুক্তি করতে পেরেছেন চালকো মালিকদের সঙ্গে এবং গতকাল পর্যন্ত তারা প্রায় ৪,৫০০ টনের মতো সিদ্ধ চাল তারা সংগ্রহ করেছেন এবং তারা এই বাকি যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে যেন সব কোটি চাল তারা যেন তারা সংগ্রহ করতে পারে সেই জন্য তারা ইতিমধ্যে তাদের যে চুক্তি করা যেসব চালকলগুলো আছে সব চালকল মালিকদের সঙ্গে তারা কিন্তু বেশ কয়েকবার তারা আলোচনা করছে এবং তারা বলছেন যে আসলে এখন যেহেতু আমন মৌসুমে যেহেতু এমনিতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের যেই সাম্প্রতিক যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে কিন্তু এই কৃষিখাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর জন্য আসলে এবার আমনে কিছুটা ফলন কম হয়েছে এবং সেজন্য আসলে এই একটি শঙ্কা তৈরি হয়েছে এবং এই শঙ্কার কারণে কিন্তু এখন ধানের দামটি ঊর্ধ্বমুখী। তবে কানিজ জাহান বিন্দু যেটি বলছেন যে তারা চালকো মালিকরা তাদেরকে আশ্বস্ত করেছে আসলে তারা লোকসানে হলেও কিন্তু তারা যে চুক্তি যেই করেছেন যে ২৪,০০০ টন চাল সরবরাহের জন্য সেই চালটি কিন্তু তারা সরবরাহ করবেন বলে কানিজ জাহান বিন্দু কিন্তু আশা করছেন। তবে আসলে চালকল মালিকরা কিন্তু বলছেন যে এই বেশি পরিমাণ লোকসান কমানোর জন্য কিন্তু তারা আসলে চাচ্ছেন যে আসলে সরকার যদি আরো অন্তত যদি এই যে তাদেরকে যদি কিছু টাকা যদি বাড়িয়ে দেন, অর্থাৎ প্রতি কেজি চালে যদি আরো অন্তত ২ টাকা করে যদি তাদেরকে বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে তাদের যে লোকসান যেটি হচ্ছে এখন সেই লোকসানটি কিন্তু কিছুটা কমে যাবে এবং তারা কিন্তু চুক্তি অনুযায়ী বা সরকারের যে লক্ষ্যমাত্রা আছে প্রায় ২৭,০০০ টন চাল সংগ্রহের জন্য সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু চাল তারা সরবরাহ করতে পারবেন বলে তারা আমাদেরকে জেনেছেন। তো মুক্তি, আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে এই যে ধানের দাম বৃদ্ধির ফলে আসলে এই যে খাদ্য গুদামে যে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা জনসম্পৃক্ত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, জানাবেন যে প্রশিক্ষণ কর্মশালার কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন আমি এখন রয়েছি মানিকগঞ্জ মুন্নু সিটিতে। এখানে কিন্তু একটু পরেই কিন্তু শুরু হবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা। তো এখানে কিন্তু ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল সহ
সহ তাদের যে স্বেচ্ছাসেবী যে সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। এখানে আসার পরে আমরা দেখেছি যে তাদের সুশৃঙ্খলভাবে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে কিন্তু একটা ফাইল দেওয়া হয়েছে যেখানে কিন্তু তারা ট্রেনিং কার্যক্রম করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু তারা দিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে আমরা এখানকার বিভিন্ন মানুষের সাথে নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছেন যে মানিকগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জে একই সাথে তিনটি জেলাতেই কিন্তু এই কর্মসূচি একটু পরেই শুরু হবে। তো মানিকগঞ্জের যারা নেতাকর্মী রয়েছেন তারা জানিয়েছেন যে আধা ঘন্টার মধ্যে তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হবে এবং দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আরেকটি বিষয় জানাতে চাই যে শুধুমাত্র যে এখানেই বক্তব্য রাখবেন তা না, ভার্চুয়ালি কিন্তু তিনটি জেলাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দিক নির্দেশনা দিবেন এবং নেতাকর্মীরা জানিয়েছেন যে 2023 সালে যে 13 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা তারেক রহমান দেশের জন্য দিয়েছিলেন সেটাই কিন্তু মূলত এই প্রশিক্ষণ কর্মশালায় উঠে এসেছে এবং নেতাকর্মীদের কিন্তু এই বিষয়ে তারা বিভিন্ন রকম তথ্য এবং তো এগুলো ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফেনীতে জমে উঠেছে তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা। অর্ধ শতাধিক স্টলে বিক্রি হচ্ছে নানা রকম পণ্য। মেলার আরো খবরাখবর জানাতে শহরের শহীদ জহির রায়হান হল মাঠ থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, মেলায় দেখতে পাচ্ছি বেশ ভিড় রয়েছে, জানাবেন যে বেচাকেনা কতটা জমে উঠেছে এবং কি কি পণ্য এবারের মেলার প্রধান আকর্ষণ? ফেনী শহরের একদম ব্যস্ততম এলাকা মিজান রোডের শহীদ জহির রায়হান হল মাঠে দেশীয় তাঁত বস্ত্র এবং হস্তশিল্প মেলা চলছে। গত এক সপ্তাহ আগেই মেলাটি শুরু হয়েছে। সাধারণত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা জমজমাট থাকে। আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষের যে আগমন সেটি ঘটতে থাকে এবং বিকেল নাগাদ সেটি কিছুটা বাড়তে থাকে। আমরা দেখেছি যে এবারের যে মেলা, এই মেলাটিতে একদম মহিলাদের শাড়ি, চুড়ি, প্রসাধনী সহ থেকে শুরু করে এবং ক্রোকারিজ পণ্য এবং গৃহস্থালী বিভিন্ন পণ্য, সব ধরনের পণ্য কিন্তু এই মেলাতে স্থান পাচ্ছে। এছাড়াও পুরুষের যে ব্লেজার এবং অন্যান্য শার্ট, জুতো, অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো এই মেলার স্টলগুলোতে স্থান পাচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতার সাথে। বিক্রেতারা যেটা বলছেন যে শহরের অন্যান্য যে দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে এই মেলা কিছুটা সস্তায় তারা পণ্য বিক্রি করছেন, যার কারণে ক্রেতারা কিন্তু এই মেলা আসছেন। অপরদিকে ফেনী শহরের সাধারণ যেসব ব্যবসায়ী এবং বিক্রেতারা তারা বলছেন যে গেল যে বন্যা, সেই বন্যা কিন্তু তারা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছেন। তার উপর শহরের মধ্যে এই যে মেলা, যার কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ ব্যবসায়ীরা যেটি বলছেন যে এইসব মেলা কিন্তু যে মানহীন এবং সস্তা যেসব পণ্য বিক্রি করা হয়, যার কারণে ক্রেতারা কিন্তু আসছেন। এই একটি মাস কিন্তু তাদের মধ্যে যে খরা, সেটি তারা বলছেন যে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে এই মেলার যারা আয়োজক বলছেন তারা বলছেন যে তারা প্রতি বছরই দেশের বিভিন্ন অঞ্চলে মেলা করে থাকেন। ফেনীতেও গত বছর মেলা হয়েছে, তাই তারা এবছর মেলা করছেন, যার ধারাবাহিকতায় তারা কিন্তু যে মানহীন এবং সস্তা যে পণ্যের কথা অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা, সেটি অস্বীকার করে তারা বলছেন যে এই মেলায় কিন্তু কিছুটা কম দামে হলে কিন্তু ভালো পণ্য তারা দেওয়ার চেষ্টা করছেন, যার কারণে কিন্তু বিক্রেতারা আসছেন। অপরদিকে আমরা কথা বলেছি ক্রেতাদের সাথে। ক্রেতারা বলছেন যে কিছু কিছু ক্রেতা বলছেন যে তারা কম দামে ভালো জিনিস পাচ্ছেন, আবার কিছু কিছু ক্রেতা বলছেন যে জমকালো সুন্দর জিনিস থেকে তারা এই মেলা থেকে জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু বাড়িতে গিয়ে তারা দেখছেন যে পণ্যের মান কিছুটা কম। আর সর্বোপরি এই মেলাকে ঘিরে যে 50টি স্টল রয়েছে, 50টি স্টলে গৃহস্থালী থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, প্রসাধনী সহ অন্যান্য যেসব পণ্য বিক্রি, সেটি কিন্তু বলা চলে জমে উঠেছে। গত এক সপ্তাহ আগে মেলাটি শুরু হয়েছে, এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। ক্রমাগত যত দিন যাচ্ছে ক্রেতাদের যে ভিড় সেটি বাড়ছে। অপরদিকে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন কারণে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কিছুটা ক্রেতা কম পাচ্ছেন। তো এই ছিল ফেনী জহির রায়হান মাঠ থেকে আমার কাছে ফেনীর মেলার খবরের সর্বশেষ। প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলে চাষযোগ্য উন্নত জাতের আগাম শিমের উদ্ভাবন করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রথমবারের মতো সেই শিম চাষ করে সফল হয়েছেন চাষিরা। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া থেকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামে।
আমার পেছনে অসংখ্য সিম বাগান রয়েছে। এটি একটি বিদেশি উন্নত জাতের লাল ফুল নামে এই জাতটি পটুয়াখালীর চাষিদের হাতে এবছরই প্রথম কৃষি বিভাগ দিয়েছেন এবং এটি অন্য সিমের প্রায় 1.5 থেকে 2 মাস আগে ফলন ধরে। সাধারণ সিম যেখানে 30 থেকে 40 টাকা কেজিতে এখন বাজারে পাওয়া যাচ্ছে, এখনও এই সিম কিন্তু 80 টাকা এখানে সরাসরি মাঠ থেকে তারা বিক্রি করছে। এখানকার কৃষকরা বলছেন 180 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত তারা সিম বিক্রি করেছে এবং এখানে মোট 10 একর জমিতে এই সিম চাষ করা হয়েছে। অন্য সিমের তুলনায় এই সিমের একদিকে দাম বেশি, অন্যদিকে 1.5 থেকে 2 মাস আগেই কিন্তু এই সিম বাজারে বিক্রি করা যাচ্ছে। শুধু সিমই নয়, লোহালিয়া পটুয়াখালী জেলার মধ্যে একটি অন্যতম কৃষি গ্রাম। এই গ্রামকে কৃষি গ্রাম নামে অনেকের কাছে পরিচিত। প্রতিদিন এখান থেকে 5 থেকে 6 হাজার টাকার সিম বিক্রি করছেন। তো পটুয়াখালী লোহালিয়া সিম বাগান থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। মেয়াদোত্তীর্ণ ও নিলাম অযোগ্য 111 কন্টেইনার পণ্যের মধ্যে 9 কন্টেইনার খাদ্যপণ্য ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টম হাউস। সেখান থেকে এই বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। একটু জানাবেন যে এসব পণ্য ধ্বংসের কারণ কি এবং এগুলো কি প্রক্রিয়ায় ধ্বংস করা হচ্ছে? মুক্তি সাধারণত চট্টগ্রাম বন্দরে যখন পণ্য আমদানি হয় এবং ইয়ার্ডে নামার পর সেই পণ্য 30 দিনের মধ্যেই আমদানিকারককে সরবরাহ বা ডেলিভারি নিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এই শুল্ক সংক্রান্ত জটিলতা বা মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বা বাজারে পণ্যের দাম কমে যাওয়া সহ নানা কারণে আমদানিকারকরা এই সময়ের মধ্যে পণ্য নেন না এবং যদি 30 দিনের মধ্যে আমদানিকারক কোনো পণ্য বন্দর থেকে ডেলিভারি না নেন, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে আমদানিকারককে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ দেওয়ার 45 দিনের মধ্যে কিন্তু সাধারণত চট্টগ্রাম কাস্টমস হাউস পণ্যগুলো নিলামে তুলে থাকে। কিন্তু এক্ষেত্রেও নিলাম করার জন্য যেসব প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগত জটিলতা এবং অনেক ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস হাউসের গাফিলতির কারণে সময় মতো নিলাম করা যায় না। বিশেষ করে খাদ্যপণ্যগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিলাম না করলে কিন্তু সেগুলো মেয়াদ চলে যায় এবং অনেক ক্ষেত্রে যেগুলো তো এগুলো হিমায়িত বা রেফার কন্টেনারে রাখা হয়, সেক্ষেত্রে যখন বিদ্যুৎ সংযোগ ঠিকমতো থাকে না বা পাওয়ার ভোল্টেজ ওঠানামা করে তখন কিন্তু সেসব খাদ্যপণ্য কন্টেনারের ভেতরে নষ্ট হয়ে যায়। তাই যখন এগুলো নষ্ট হয়ে যায় বা মেয়াদ চলে যায় তখন কিন্তু সেগুলো নিলামে বিক্রি সম্ভব হয় না এবং বাধ্য হয়েই কিন্তু সেই পণ্যগুলোকে চট্টগ্রাম কাস্টমস হাউসকে ধ্বংস করতে হয় এবং ধ্বংসের জন্য কিন্তু ব্যাপক আয়োজন করতে হয় এবং এখানে আমরা দেখতে পাই যে বছর পর বছর এভাবে কিন্তু বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হচ্ছে, যেখানে চট্টগ্রাম কাস্টমস হাউস যেমন তাদের রাজস্ব হারাচ্ছে, এমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় আনা এসব খাদ্যপণ্য কিন্তু কারো ব্যবহারে বা ভোগে লাগছে না। তো এই বিষয়গুলোকে সহজ করার জন্য এবং কাস্টমস কর্তৃপক্ষকে আরও বেশি এ বিষয়ে তৎপরতা বাড়ানোর জন্য আসলে নিলাম ব্যবসায়ীদের আহ্বান। এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে 9 কন্টেনার পণ্য ধ্বংস করা হবে এর মধ্যে আছে হিমায়িত মাছ, মাংস, ফলমূল, প্রাণী খাদ্য সহ বিভিন্ন ধরনের পণ্য এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 20 ফুট প্রশস্ত 20 ফুট গভীরতার একটি গর্ত খোঁড়া হয়েছে এবং প্রায় 50 থেকে 60 ফুট প্রশস্ত গর্তটি এক্সকেভেটর, তারপর হচ্ছে ক্রেন সহ বিভিন্ন ট্রাক সব কিন্তু প্রস্তুত আছে। কিন্তু বন্দর থেকে যে কন্টেনার আনার প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। এর বাইরে কিন্তু বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এখানে যেমন পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বন্দর, কাস্টমস, সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয় এবং সেই ধ্বংস প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু একটি জায়গার প্রয়োজন হয় এবং যেখানে যেহেতু এখানে পরিবেশের বিষয় আছে তাই যেখানে সেখানে কিন্তু আসলে এই ধ্বংস কার্যক্রম চালানো যায় না। তাই এই খাদ্যপণ্যগুলো আনার পর ক্রেন দিয়ে এখানে এই গর্ত আছে সেই গর্ততে ফেলে দেওয়া হবে, তারপর সেগুলো আসলে মাটি চাপা দিয়ে দেওয়া হবে যেন দুর্গন্ধ না ছড়ায় বা পরিবেশ দূষণ না হয়। আসলে এভাবে বছর পর বছর বিপুল ডলার বা বৈদেশিক মুদ্রা ব্যয়ে আনা পণ্য যেন ধ্বংস করতে না হয়, তাই কাস্টমসের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যেন আরও সহজ করা হয় এবং দ্রুত যেন নিলাম করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিতে আসলে নিলাম ব্যবসায়ীরা আহ্বান জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। মুক্তি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসের পণ্য ধ্বংসের কার্যক্রমের সবশেষ। হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।
শীতের তীব্রতার সাথে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজীপুরের কম্বলপল্লীতে। কম দাম আর ভালো মানের কারণে এখানকার কম্বলের চাহিদা দেশ জুড়ে। সরাসরি পাশাপাশি এখানকার পণ্য বিক্রি হচ্ছে অনলাইনেও। ইমরান শেখের ছবিতে আরো জানাবেন রিফাত রহমান। নামছে তাপমাত্রার পারদ, জেগে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু সিরাজগঞ্জের জনজীবন। এ অবস্থায় ব্যস্ততা বেড়েছে কম্বলপল্লীতে। সিরাজগঞ্জের কাজীপুরের সালাভরা গ্রামের আব্দুল হালিম ও ফরহাদ রেজা পড়ালেখার পাশাপাশি 3 বছর আগে কম্বল বিক্রির জন্য খুলেছেন অনলাইন প্ল্যাটফর্ম। তাদের আয় থেকে ঘুরে 30 শ্রমিকের সংসারের চাকা। এবার অনলাইনের মাধ্যমেই 2 থেকে 3 কোটি টাকার কম্বল বিক্রির আশা করছেন তারা। 4 বছর হলো আমরা অনলাইনে বিজনেস করি। গতবার আমাদের ভালো একটা রেসপন্স পাই। আমরা প্রায় 2 কোটি টাকার মতো আমরা সেল করে থাকি অনলাইনের মাধ্যমে। হাত বদল না করে আমরা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করব, সেই থেকে এই পরিকল্পনাটা করা এবং আল্লাহর রহমতে আমরা সাকসেস হতে পেরেছি। আমরা স্টুডেন্ট মানুষ হিসেবে এই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমরা বিজনেস শুরু করেছিলাম। আজকে ইনশাল্লাহ কোটি টাকার বিজনেসে আমরা দাঁড় করাতে পেরেছি। আমরা গেল 2 দশক ধরে পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় ও ঝুট দিয়ে কম্বল তৈরির কারখানা গড়ে উঠেছে কাজীপুর সদর সহ 4 ইউনিয়নের 27টি গ্রামে। একে কেন্দ্র করেই কম্বলপল্লী হিসাবে পরিচিতি পেয়েছে স্থানীয় শিমুলদার বাজার, যেখানে 1.5 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মাথাপিছু প্রতিদিন তাদের আয় 1 থেকে 1,500 টাকা। এখানে ইনকাম ভালো হইতেছে, এখানে কাজকর্ম করে পরিবার সংসার সব দিকে ভালোই চলতেছে আর কি। কাজের প্রচুর চাপ, অর্ডারও প্রচুর আসতেছে, মাল যেরকম সেল হচ্ছে আমরা ওরকম উৎপাদন করতেছি। পরিবারের অর্থনৈতিক অবস্থা দূরীকরণের পাশাপাশি আমাদের পড়াশোনার অনেক খরচা চালানো যায়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই কাজীপুরের কম্বল বিক্রি হয় এবং খুব সস্তায় বিক্রি হয়, যেহেতু ঝুট দিয়ে যেহেতু কম্বল তৈরি হয় এবং কম্বলের মানও কিন্তু অনেক ভালো। 75 টাকা থেকে শুরু করে 6,400 টাকার মধ্যে কম্বল পাওয়া যাচ্ছে এই বাজারে। ব্যবসায়ীরা জানান, চাহিদা ভালো থাকায় এখানকার কম্বল যাচ্ছে ঢাকা, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে কম্বল নেওয়া অনেক মানুষ ত্রাণে ব্যবসা করতেছে। ত্রাণ দেওয়ার জন্য অনেক জায়গা থেকে এখানে কিনতে আসে। সব ধরনের কম্বল এবং অন্যান্য কাপড়গুলো দামে অনেক সস্তা বিধায় বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা দিতে পারি, তাই এখানে কাস্টমার তুলনামূলক বেশি। সিজনে প্রায় 1.5-2 কোটি টাকা কেনাবেচা হয়। এগুলো দিয়ে হচ্ছে মহিলারা সামাজিকতা এবং অর্থনৈতিক অনেক সাপোর্ট পেয়ে থাকে এবং তারা অনেক পরিবার এগুলো করেই নারীরা স্বাবলম্বী হয়ে উঠতেছে। কাজীপুরের অর্থনীতিকে সমৃদ্ধ করে এই শিল্পের প্রসারে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখানে এই গ্রামে প্রায় 30 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেলাই মেশিন দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক এবং যুব মন্ত্রণালয় থেকে যে ঋণগুলো আসে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা এখানে করেছি। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই পাইকারি কম্বলের বাজারে এখন পাওয়া যাচ্ছে 166 রকমের কম্বল। প্রতি শীত মৌসুমে 250 থেকে 300 কোটি টাকার কম্বল বিক্রি হয় কাজীপুরের এই কম্বলপল্লীতে। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekon.